আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সরকার বলছে ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে, অর্থাৎ এটি অনুষ্ঠিত হবে এবং সঙ্গে গণভোট হবে। কিন্তু দেশের অনেক মানুষের মনেই প্রশ্ন জাগছে, এটা কি সত্যিকার অর্থে নির্বাচন হতে যাচ্ছে নাকি কেবল একটি ম্যানেজড প্রক্রিয়া, মানে গুছিয়ে কিছু একটা সামনে দাঁড় করানো, উদ্দেশ্য যাই হোক না কেন। আজ রোববার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বা টিম যেটাকে বলি, আনুষ্ঠানিকভাবে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এরপর তারা একটি প্রেস কনফারেন্স করেছে, সেখানে অনেকগুলো কথা বলেছে। এই মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইভার্স ইয়াবস, নামটা একটু কঠিন। তিনি বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। শুনতে খুবই ভালো, কিন্তু এখানেই প্রশ্ন আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না, এখন পর্যন্ত আমরা সেটিই জানি। এবং তাদের 14 দলীয় জোটের যে শরিক দলগুলো আছে তাদের অবস্থাও একই। তো এই বাস্তবতা কি ইইউ পর্যবেক্ষণ টিম বা এই টিমের প্রধান তিনি একবারও স্পষ্টভাবে অ্যাড্রেস করেননি। বরং ইভার্স বলছেন, অন্তর্ভুক্তি মানে নারী, সংখ্যালঘু, আঞ্চলিক জনগোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর ভোটাধিকার নিশ্চিত করা। এখন আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থকদের বিশাল একটা ভোট ব্যাংক আছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে ইভার্সের কোনো মন্তব্য নেই বা কোনো চিন্তা নেই বলেই মনে হয়েছে আজকের প্রেস কনফারেন্সের যে কথাগুলো গণমাধ্যমে এসেছে তা ভালোভাবে বারবার পাঠ করে এমনটি মনে হয়েছে। তাই প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধিত্ব কি সমাজ থেকে আলাদা কিছু? একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে আপনি কি সমাজকে অন্তর্ভুক্তিমূলক করতে পারবেন? সমাজের অন্তর্ভুক্তি কি তাতে সম্পূর্ণ হবে? মনে হয় না। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিম বলছে, ইভার্স বলছেন, তারা নজর রাখবে বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির উপর। আসলে এটা নিয়ে কি বলবো, এই যে কৌশল ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে, এই কৌশল আসলে পুরনো বাংলাদেশে, এটা বাংলাদেশকে নতুন করে শেখাতে হবে না। আমরা নিকট অতীতে দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে ভোট কেন্দ্রের লাইনে দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর অপচেষ্টা করা হয়েছে, গণমাধ্যমকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, দিনভর বেসুমার ভোট পড়েছে। আসলে আপনারা তো ভালোই জানেন যে সেই সব নির্বাচন কি বিশ্বাসযোগ্য হয়েছিল? হয়নি, হতে পারে না। আসলে বুজরুকি করলে, চালাকি করলে, কৌশল করলে, এগুলোকে বাংলা ভাষায় আরো অনেক খারাপ শব্দে বলা যায়, আমি সেদিকে যেতে চাই না। আসলে এটি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনে না। তো এই প্রেক্ষাপটে এবার তাহলে কি বদলালো? এত নতুন নতুন গাল গল্প শুনলাম, নতুন স্বপ্ন শুনলাম, নতুন বাংলাদেশ শুনলাম, গণতন্ত্র নতুন করে লিপিবদ্ধ করা হবে, সকল কিছু হবে, তো বদলানোটা কি? সেই তো একই লাইন রয়েছে যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখালেই ভোট গ্রহণযোগ্য হয়ে যাবে। তো ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান পরিষ্কার করে বলেছেন, তারা রাজনৈতিক দলের নিবন্ধন, নিষেধাজ্ঞা বা রূপান্তরকালীন বিচার নিয়ে কোনো মন্তব্য করবেন না। কেন ভাই, কে মানা করেছে? নাকি কারো কাছে দাসখত দিয়ে এসেছেন আপনারা? তিনি বলছেন তাদের কাজ নাকি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা নয়। তাহলে কি করা? কাউকে ওই যে ম্যানেজড প্রক্রিয়া কিছু একটা করে উপহার দিয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, রাজনীতিকে বাদ দিয়ে কি নির্বাচন আসলে বোঝা যায়? মানদণ্ড পরিমাপ করা যাবে না তো। একটি দেশের রাজনৈতিক বাস্তবতা এড়িয়ে এর গণতান্ত্রিক মানদণ্ড কখনোই মূল্যায়ন করা সম্ভব নয়। এ সমস্ত মিশন প্রধান তাদের কি ব্যাকগ্রাউন্ড তা জানি না, কিন্তু তারা সাদা চামড়া বলেই যা বলবে তাই মেনে নিতে হবে, এটিও গ্রহণযোগ্য নয়। 2008 সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন
বাংলাদেশে পাঠাচ্ছে বা তারা আসছে প্রায় 200 জন পর্যবেক্ষক, 27টি ইউরোপীয় ইউনিয়নের দেশ, ইইউ দেশ, সঙ্গে কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড, আরো কেউ কেউ থাকতে পারে। এত বড় মিশনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু ছিল। সেই প্রত্যাশা ছিল যে এই পর্যবেক্ষক টিম বা মিশন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেবে। কারণ এর আগে তো আমরা দশকের পরে দশক এইসব ওয়াজ নসিহত তাদেরকে করতে দেখেছি, এই না করলে অন্তর্ভুক্তি হবে না, ওই না করলে অংশগ্রহণমূলক হবে না। কিন্তু এখন বাস্তবে কি দেখা যাচ্ছে? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এখন বলা হচ্ছে সব মানুষ ভোট দিক, কিন্তু সব রাজনৈতিক শক্তি অংশ নেবে, এই প্রশ্নটি নাকি গৌণ। কে শিখিয়ে দিল তাদেরকে এই মহান ব্যাকরণ? জাতিসংঘের বক্তব্য প্রায় একই, মানে এটি একই বলছে এই কারণে যে গত বছর গোয়েন লুইস ছিলেন আমাদের এখানে আবাসিক প্রতিনিধি, তিনি তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। তখন আমি একটি কন্টেন্ট করেছিলাম। তিনি বলেছেন যে অন্তর্ভুক্তি মানে রাজনৈতিক দল নয়, জনগণের অংশগ্রহণ। মানে এখন আমার দল নির্বাচন করবে না, আমার দলের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু বলছেন যে তার নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না। তাহলে সব জনগণের অংশগ্রহণে ভোট হয় কি করে? মানে কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এইসব কথা বলতে হয়? গণতন্ত্রকে শুধু ব্যালট বাক্সে কাগজ ফেলা আপনাদের কি মনে হয়, নাকি নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে নিরাপদে অংশ নেওয়ার অধিকার? মানে আমার যে রাজনৈতিক পরিচয় আছে সেটি নিয়ে আমি নিরাপদে অংশ নিব নির্বাচনী প্রক্রিয়ায়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়। রাষ্ট্রবিজ্ঞানীরা, অনেক খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানীরা বহু আগেই সতর্ক করেছেন এসব বিষয়ে। বলেছেন কোন সমাজের একটি বড় অংশকে রাজনৈতিকভাবে বাইরে ঠেলে দিলে, বৃত্তের বাইরে, সার্কেলের বাইরে ঠেলে দিলে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা তৈরি করে নিরাপত্তা ঝুঁকি, চরমপন্থা এবং অস্থিরতা। তাই আজকের বাংলাদেশে প্রশ্নটা আরো গভীর এবং এই ইস্যুটি নিয়ে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি দেশ ছেড়ে চলে গেছে? কি মনে হয়? বঙ্গোপসাগরে ঢেলে দেওয়ার কথা বলেন কেউ কেউ, তারা কি চলে গেছে? সবাই কয় হাজার গেছে? তো যারা আছে তারা কি ভোটার নয়, নাকি তাদের রাজনৈতিক পরিচয়টাই এখন আসলে এই সমাজে অপরাধ হয়ে গেছে? এবার আরো কি দেখলাম আমরা, কিছু দল আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের বলছে এলাকায় এলাকায় গিয়ে পুরনো পরিচয় ভুলে যান, আমাদের সঙ্গে মিশে যান, মামলা মোকদ্দমা জেল জুলুম আমরা দেখব। মানে এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী স্টিভেন লেভিটস্কি এবং ড্যানিয়েল জিবলাট, নাম যদি ভুল না করে থাকি, তাদের দুজনের যৌথ একটি বই আছে, হাউ ডেমোক্রেসি ডাই, কিভাবে গণতন্ত্র মারা যায়। এই বইতে তারা দেখিয়েছেন যখন রাজনৈতিক দলগুলো অন্য দলের ভোটারদের আত্মীকরণ করতে চায়, আত্মীকৃত করতে চায় বা নিশ্চিহ্ন করতে চায়, তখন গণতন্ত্র দুর্বল হয়ে যায়। কারণ এতে নাগরিকের স্বাধীন রাজনৈতিক পরিচয়ের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। কোন জনগোষ্ঠীর একাংশকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ঠেলে দিলে, যে কথাটি বললাম, মানে এখন যেটি আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, 14 দল বা আরো যদি কোনো দল থেকে থাকে তাদের জন্য যেটি আমরা দেখছি, এই বাইরে ঠেলে দিলে জাতীয় নিরাপত্তা দুর্বল হয়। এটা কোনো তত্ত্ব কথা নয়, এটাই বাস্তবতা। প্রশ্ন হলো, দেশের আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পুরোপুরি রাজনৈতিকভাবে বাদ দিলে সেই শূন্যতা কে কাজে লাগাবে? এটা শূন্যতা তো হবে, কে কাজে লাগাবে? নিশ্চয়ই কোনো বাহ্যিক শক্তি বা বাহ্যিক শক্তির কোনো প্রতিনিধি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী কিংবা বৈশ্বিক খেলোয়াড়েরা, মানে যাদের প্রয়োজন। মনে রাখতে হবে, শূন্যতা মানেই অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি। এই কথাটা আমি এই নিয়ে 3 বার বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি। এবার আরো দেখছি যে ধর্মভিত্তিক কিছু দল, তারা যেন মনে করছে তারা কোনো অদৃশ্য আন্তর্জাতিক সমর্থন পেয়ে গেছে এবং সেই শক্তির ভরসায় তারা আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলার ভাষা ব্যবহার করছে। গণমাধ্যমে আছে, দেখে নিতে পারেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ভূ রাজনীতি কি এতটাই সরল? বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো যদি এই ভূ রাজনৈতিক সমীকরণ না বোঝে এবং আজকের সমর্থনকে বা আজকে তারা যেটি ফলো করে প্রচার করছে এটিকে চিরস্থায়ী বলে মনে করে,
তবে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে তারা যে বড় ধরনের ঝুঁকিতে পড়বে, এর দায় অন্যের উপর চাপানোর সুযোগ পর্যন্ত থাকবে না। আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরাশক্তি, যাদের ভয়ে আমরা ভীত থাকি, আদিষ্ট হয়ে অনেক কাজ করি, এই পরাশক্তিগুলো খুব কম ক্ষেত্রেই কোন দলকে স্থায়ীভাবে বাদ দেয়। এখন আওয়ামী লীগের কথাটি আসছে, বরং তারা বিভিন্ন দলকে বিবেচনায় ধরে রাখে। কারণ কি, পশ্চিমা বিশ্ব কখনোই দক্ষিণ এশিয়ার একটি পুরনো বৃহৎ জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাতিল করবে না। এটি আমার কথা নয়, এটি রাজনৈতিক পর্যবেক্ষক যারা, গবেষক যারা, তাদের কথা, রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। কেন করবে না? কারণ ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে, মানে যদি এমনটা করে, আর ওই যে বললাম নিরাপত্তা যুগী চরমপন্থা, এগুলোর উত্থান ঘটবে। তো ওই রকম ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে এরকম সেকুলার রাজনৈতিক দল সবসময় তাদের কাছে, মানে পরাশক্তির কাছে, একটি পোটেনশিয়াল ব্যালেন্সিং ফোর্স, এটি তারা রাখবেই। আমরা বাংলাদেশে যাদের দেখি, ভারতের নাম বলতেই 380 ডিগ্রি জ্বলে ওঠে, ওইসব দলের সঙ্গেও ভারতের অনেক সূত্রের যোগসূত্র আছে, রাখতে হয়। এটি রাজনীতি, এটি আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতির সমীকরণগুলো এরকম। তাহলে প্রশ্ন থেকে যায়, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ টিম কি সত্যিই নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছে, নাকি আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচনকে, তথাকথিত বাস্তবতাকে বৈধতার সার্টিফিকেট দিতে এসেছে? দর্শক, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগরিক প্ল্যাটফর্ম বলে একটি সংগঠন আছে, নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক এবং সিপিডির সেন্টার ফর পলিসি ডায়ালগে সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, এই সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি পরিষ্কার করে একটি কথা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা পরিষ্কার না হলে নির্বাচন নিয়ে বিতর্ক আরো গভীর হবে। হবে মানে কি, এটি শুনতে হবে। আওয়ামী লীগ শুনছে না 2014, 18, 24 নিয়ে, এই সরকারকেও শুনতে হবে। যতই তিনি ইউনিক, ঐতিহাসিক, মেটিকুলাস ডিজাইন যতই পরিকল্পনা করুন না কেন, এইসব শব্দ ভাষা পাংশে হয়ে যাবে। দেবপ্রিয় বলছেন, জাতীয় ঐক্য ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন যে ঐক্য আছে, এটি কি জাতীয় ঐক্য? আমি মানতে রাজি নেই। যাক, সেটি নিয়ে অন্য বিতর্ক অন্যদিন করব। ইতিহাসবিদ এবং দার্শনিক তত্ত্ববিদ হান্টা আরেন্ট তার অরিজিনাল অব টোটালিটারিয়ানিজম বইতে দেখিয়েছেন, যখন কোন রাষ্ট্র বা রাজনৈতিক শক্তি নাগরিকদের একচেটিয়া, মানে একটি মাত্র পরিচয়ের মধ্যে ঠেলে দিতে চায়, মানে তুমি আমার সঙ্গী নাও তাহলে তুমি আমার শত্রু, এরকম একটি ধারণা, তখন সমাজে নৈতিক বহুত্ব ধ্বংস হয়ে যায়। সেই বহুত্ববাদ নিয়ে আমরা কত কথা বলি, কত তর্ক করি টকশোতে। আসলে আপনারা সবাই জানেন, গণতন্ত্র মানে কেবল ভোট নয়। গণতন্ত্র মানে ভয়হীন অংশগ্রহণ, রাজনৈতিক পরিচয়ের নিরাপত্তা এবং জনগণের সম্মতি। অন্তর্ভুক্তিহীন নির্বাচন কেবল, মানে কি বলবো, সরকার তৈরি করতে পারে, আস্থা তৈরি করতে পারে না। মনে রাখতে হবে, গণতন্ত্র টিকে থাকবে তখনই যখন রাষ্ট্র শত্রু খোঁজা বন্ধ করে নাগরিকদের আস্থার জায়গা তৈরি করবে। এখন আওয়ামী লীগ দেখলেই শত্রু মনে করছে, যুবলীগ দেখলেই শত্রু মনে করছে। এই ধ্যান ধারণা পাল্টাতে হবে। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই বোধ বিবেচনা, আইনের শাসন, জবাবদিহি এবং অন্তর্ভুক্তি তাই অত্যন্ত প্রয়োজন। অন্তর্ভুক্তিহীন নির্বাচন রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে কিনা তা আগেভাগেই, মানে এখনই আমাদেরকে চূড়ান্ত করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এ কারণেই সরকারের প্রতি আমি বিনীত পরামর্শ দেব, বিষয়টি উপলব্ধি করে সিদ্ধান্ত নিন। হিংসা, জেদ পরিহার করুন। জাতির জন্য ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে আপনাদের সামনে, সেটাকে কাজে লাগান। নয়তো আসলে এখানে অপ্রিয় কিছু কথা বলতে হবে, সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না। শুধু বলবো, সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেওয়ার। শেষ করার আগে প্রশ্ন রাখতে চাই প্রিয় দর্শক আপনাদের জন্য, আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দেওয়াই কি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিমের আসল ম্যান্ডেট? আসলে এই প্রশ্নের উত্তরই ঠিক করবে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে
নাকি আবারও নামমাত্র গণতন্ত্রের অন্ধকার গলিতে পথ হারাতে চলেছে? কমেন্টে আপনার মতামত দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। স্যার এখন একটা ভীষণভাবে মানে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন, সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, মানে উপদেষ্টা বনে গেছেন, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে, কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর ভিউ এর ফলে ভিডিও থেকে টাকা আসে, মনিটাইজ হয়ে যায়, সেজন্যই তাকে নিয়ে এত কথা, তিনি সেটা বোঝেন। এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার নাকি হয়েছেন তিনি। মানে স্যারের ভেতরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব সবসময় আছে, তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকতে চান, কাজেই তিনি নিজেকে সবচেয়ে বড় ভিকটিম এই 16 মাসের হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সারা বাংলাদেশে মব বেড়েছে, গণপিটুনি বেড়েছে, সাইবার বুলিং এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে যখন জনগণের মনে নানা রকম ক্ষোভ আছে, সেগুলো আইন উপদেষ্টা শুনতে পান না। তিনি এক রকমের অভিমানী গলায় সংবাদ মাধ্যমের সামনে বিচার দিয়ে বলেছেন যে উনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি। এই চরিত্রটা বুঝতে হলে এদিকে নজর দেওয়া খুবই জরুরি যে তিনি বলছেন তাকে নিয়ে কেন এত আলোচনা, কিন্তু তিনি ক্রমাগত তাকে নিয়ে আলোচনার জন্য হয় ফেসবুকে স্ট্যাটাস দেন, না হলে একেবারে জায়গা মতো যেই অনুষ্ঠানে অনেক সংবাদ মাধ্যমের ভিড় থাকবে সেখানে গিয়ে এ ধরনের একটা কথা বলেন, যাতে পরদিন তিনি আবার শিরোনাম হতে পারেন। কারণ শুরুতেই যেটা বললাম, দেখেন আসিফ নজরুল যে আজকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ মানে সরকারটা কিভাবে গঠিত হবে, ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে, এ সব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ডেকে নিয়ে গেলেন আসিফ নজরুলকে, এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি, মানে তিনিই হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু, যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন শিক্ষক আসিফ নজরুল। সে আসিফ নজরুলকে সেনাপ্রধান তুলে আনলেন কেন? কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন, এবং টিভিতে দেখে তাকে তিনি 15 বছরে বাংলাদেশে কি হিসাবে নাম করেছিলেন? তিনি বাংলাদেশে নাম করেছিলেন যে তিনি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, যিনি প্রথম আলোতে কলাম লেখেন, কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে, এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু মানে বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন, টেলিভিশনে গিয়ে টক শো করেন, এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন। এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেনই যে তিনি প্রধান উপদেষ্টাও হতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিয়েছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে, না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন, কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন। কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে যে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায়। এবং দেখেন 15 বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন? তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি বিরোধী দলের রাজনীতির সুযোগ নিয়ে কখনো কথা বলতেন, কখনো সরকারের মৃদু সমালোচনা করতেন বটে, কিন্তু তার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বঙ্গবন্ধু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। ফেসবুকে তার বিখ্যাত স্ট্যাটাস আছেন যে তিনি মুজিব বর্ষের সময় যে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে কাঁদতে কাঁদতে তার চোখ ভারী হয়ে গেছে, বারবার মনে হয়েছে এ বইয়ের লাইনের পর লাইন বলে আসি বাংলাদেশের সব শিশুর কাছে, তরুণের
তরুণের কাছে নিথর রাতে এটা কখনো মনে হয়েছে বঙ্গবন্ধুকে আমরা উপলব্ধি করতে পারিনি ঠিক মতো, না তার বিরোধীরা, না তার স্তাবকের পাল, না তার নিজের প্রতিষ্ঠিত দল, এবং আসলে বঙ্গবন্ধু এসবের চেয়ে অনেক সুন্দর, অনেক মহান, অনেক মানবিক, অনেক মঙ্গলময়। এবং তিনি সেখানে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে দেখলেই তার ভালোবাসাময় সংসারের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন যে এই যে বঙ্গবন্ধুরও তো আমার মতোই ভালোবাসাময় সংসার ছিল, উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, মানে তখনকার প্রধানমন্ত্রীকেও উনি একটা ইমোশনের মানে বাতাবরণে কিন্তু বেঁধে ফেলছেন এই লেখার মাধ্যমে। তিনি বলছেন উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, রেহানা আর উনার স্ত্রীর ছবি দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকের ভেতর নরম নদী উতলে ওঠে। তো আমার স্যার, আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা, উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে। এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি 1 মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন, সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায়। মানে আসিফ নজরুলই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি, আমরা আর অপেক্ষা করে পারছি না, এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব। যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন। এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে, সংবাদ মাধ্যমের সামনে, বিভিন্ন জায়গায়, সেটাকে সে কারণে বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে। দেখেন, ওই যে বলছিলাম বিএনপি পন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন, তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না, সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয়। কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল, যেমন ধরেন এই যে সার্চ দিলেই পাবেন আসিফ নজরুল বঙ্গবন্ধু লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে। 16ই আগস্ট 2020-এও তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম, আর এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো এখন আসিফ নজরুল জানেন যে এমন একটা মৌসুম যে প্রায় তাদের চাকরির অবসান হতে যাচ্ছে, মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের, মানে কোনো আইনের গবেষণার জন্য না, আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না, তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্সপার্ট, বিশেষজ্ঞ, সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না, এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন। তিনি হয়ে বসেছেনই মিডিয়ায় তার প্রভাবের কারণে, এবং এ কারণে এখন তিনি আবারও দেখবেন খালেদা জিয়ার জানাজার দিন তিনি সব মানে বিভিন্ন ভিডিওতে দেখবেন আসিফ নজরুল স্যার এমনভাবে ছুটোছুটি করছেন, মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে মূলত তিনি এই পুরো বিষয়টি দেখভাল করছেন। মানে ওই প্রথম সারিতে তারেক রহমানের সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে কারা কারা দাঁড়াবেন, তিনি পেছন থেকে কাউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই কাউকে কাউকে ধাক্কা দিয়ে পেছনেও দিয়েছেন। মানে জানাজাটা তিনি নিজে একরকমের একেবারে ঘনিষ্ঠ সহচর হিসেবে মনে হচ্ছিল সরকারের তরফে তিনি ব্যবস্থা করছেন, না হলে সরকারি ব্যবস্থাপনায় এ কাজ চলছিলই না, এমন ছুটোছুটি করছিলেন। এর পরপরই তিনি সেখানে যেমন তিনি জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে দেখা করতে গেলেন সংসদ ভবনে, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং তারপরেই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করলেন যে অনেকে বলছেন আমি কাচুমাচু করে বসেছি, আসলে আমি খুবই মানে ব্যক্তিত্ব নিয়ে বসেছি, এসব অপপ্রচার বন্ধ করা উচিত। মানে এর মাধ্যমে তিনি আসলে একরকমের জানান দিলেন যে তিনি এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি খুব ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন। মানে লোকে নজর করলো কিনা, কারণ সারা বাংলাদেশ তখন লাখ লাখ মানুষ জানাজায় যোগ দিয়েছেন, একরকমের শোক, খালেদা জিয়া নিয়েই কথা চলছে, তিনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেললেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই তালিকা তিনি হয়তো তুলে দিতে পারেন নাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সামনে, কিন্তু তাকেই যে সরকার পাঠালো, এত বড় একটা ঘটনা যে তিনি ঘটালেন, সবাই নজর করছেন কিনা, কাজে
তিনি একটা স্ট্যাটাস ছেড়ে দিলেন। এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর, মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি একসময় এইরকম লেখা লিখতেন, কলাম লিখতেন, এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন, এটাও প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম হলো। সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত। সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি, মানে তিনি বিরত থাকেননি। তার ভাষায়, আসিফ নজরুলের ভাষায়, সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমনভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল, তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। কিন্তু স্যারের তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে, খালেদা জিয়াকে যখন কারাবন্দি করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি, কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো। মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই, তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিভি। কিন্তু তারেক রহমানকে সিভি পেশ করলেই কি আগামী সরকারেও ক্ষমতায় থাকা যাবে, একটা মন্ত্রিত্ব পাওয়া যাবে? আসিফ নজরুল তো সব দোকান খোলা রাখতে চান, সব দুয়ার খোলা রাখতে চান। সে কারণেই তিনি আইপিএল থেকে মুস্তাফিজুরকে যখন বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সাথে সাথে ফেসবুকে বসে পড়লেন এবং বললেন গোলামির দিন শেষ। বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে একটা স্বাধীন সত্তা, তারা কিভাবে কাজ করে তিনি জানেন না, আইসিসির সঙ্গে এক একটি দেশের বোর্ডের কি সম্পর্ক তিনি জানেন না, এ ধরনের ক্ষেত্রে কি ঘটতে পারে বিশ্বকাপের নিয়মাবলী কিচ্ছু তিনি জানেন না। কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, এই বিষয়ে তিনি বোর্ডকে বলে দিয়েছেন। আর তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রীকে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার করা হবে না। মানে পুরো সরকারটা তিনি পরিচালনা করছেন এবং শেষ লাইন তিনি লিখলেন গোলামির দিন শেষ। এর মাধ্যমে তিনি আবার মানে যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বিএনপির সঙ্গে ভারত একটা সম্পর্কের সূচনা করতে চাইছে, সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা নিয়ে একদল বলছে বিএনপি আর ভারতে বন্ধুত্ব হয়ে গেছে, তখন একদিকে তিনি খালেদা জিয়াকে তিনি আগে থেকেই ভালোবাসতেন এটা জানান দিচ্ছেন, খালেদা জিয়ার জানাজায় দৌড়াদৌড়ি করছেন, অন্যদিকে তিনি আবার গোলামির দিন শেষ বলে স্ট্যাটাস দিয়ে একটা আরেক দল যারা কিনা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির শীর্ষে গিয়ে বাংলাদেশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে এবং বিএনপির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নয় এমন দলকে ক্ষমতায় আসতে দেবে না বলে বলছে, মানে অপর পক্ষটি জামায়াতে ইসলামী, তাদেরকেও তিনি সুখী রাখার চেষ্টা করলেন। কাজেই স্যার এখন একটা ভীষণভাবে মানে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। দেখা যাক আগামী সরকারের মন্ত্রিত্ব স্যারের কপালে জোটে নাকি এই সরকারই দীর্ঘায়িত হয় স্যারদের মতো ব্যক্তিত্বদের ব্যাপক প্রচেষ্টায়।